নমস্কার। মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে উপস্থিত হলাম। সেটা হলো উপসর্গ ও অনুসর্গ। যারা যারা উপসর্গ এবং অনুসর্গ সম্পর্কে জানতে ইচ্ছুক এবং যারা যারা টেট পরীক্ষা দেবে তারা অবশ্যই উপসর্গ অনুসর্গ সম্পর্কে কিছুটা হলেও ধারণা থাকা দরকার। সেই জন্য আমি তোমাদেরকে এই ক্লাসটা করানোর পরিকল্পনা নিলাম। যাই হোক, আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হলো উপসর্গ ও অনুসর্গ। উপসর্গ ও অনুসর্গ সম্পর্কে আমি পারুলেবজির যে বইটা আছে সেই বইটা থেকে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সামনে উপস্থাপন করেছি। এতে যদি তোমাদের সামান্য উপকার হয় তাহলে আমি নিজেকে খুব ধন্য মনে করব। তো আজকে আমাদের ক্লাস হলো উপসর্গ ও অনুসর্গ। উপসর্গ প্রথমে আমাদের জানতে হবে যে উপসর্গ কাকে বলে। হ্যাঁ, উপসর্গ কাকে বলে সেটাই যদি আমরা না জানি তাহলে আমরা সেই উপসর্গ সম্পর্কে বলতে পারবো না। অর্থাৎ উপসর্গ বলতে বোঝায় সংস্কৃত ব্যাকরণ অনুসারে যে সকল ধ্বনি ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থগত রূপান্তর ঘটিয়ে নতুন শব্দ গঠন করে তাদের বলা হয় কি উপসর্গ। তোমাদেরকে আমি আবারও বলছি, উপসর্গ বলতে কি বুঝো বা উপসর্গ কাকে বলে। অর্থাৎ উপসর্গ বলতে বোঝায় যে যদি সংস্কৃত ব্যাকরণ অনুসারে যে সকল ধ্বনি ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থগত রূপান্তর ঘটিয়ে নতুন শব্দ গঠন করে তাদের উপসর্গ বলে। সাধারণত উপসর্গের নিজস্ব কোনো অর্থ থাকে না। এই যে আমি লিখে দিয়েছি, দেখবে উপসর্গের নিজস্ব কোনো অর্থ থাকে না, তাই তাদেরকে অর্থ মুক্ত বা অর্থ যুক্ত শব্দ নয় এবং তারা অর্থযুক্ত শব্দ নয় এবং তাদেরকে অর্থযুক্ত শব্দ নাই বলা হয়। বলতে অর্থযুক্ত শব্দ বলা হয় না, কিন্তু এই উপসর্গ কোনো ধাতুর পূর্বে যুক্ত হলে সেই ধাতুটির অর্থের পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এই উপসর্গগুলি বর্ণ বা বর্ণগুচ্ছ, তাই এদের কোনো নিজস্ব অর্থ থাকে না, মানে তাদের কোনো নিজস্ব অর্থ থাকে না, ঠিক আছে। এবং ধাতুর অর্থে পরিবর্তন করে, তবে তা যদি ধাতুর পূর্বে বসে সেটা ধাতুর পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ সংস্কৃত ভাষায় 20টি উপসর্গ আছে, যেমন ধরো অধিকার, প্রতিকার, এগুলি উপসর্গ। তাহলে উপসর্গগুলি কোনগুলি সেগুলি আমি তোমাদের জানাবো। আগে আমাদেরকে উপসর্গ সম্পর্কে স্পষ্ট ধারণা হতে হবে। তা আমি আমার কাছ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে সংস্কৃত ভাষায় বা সংস্কৃত ব্যাকরণে অনুসারে যে সকল ধ্বনি ধাতুর পূর্বে বসে, যে সকল ধ্বনি ধাতুর পূর্বে বসে ধাতুর অন্তর্গত রূপান্তর ঘটিয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে বলা হয় উপসর্গ। মানে ধাতুর পূর্বে বসে ধাতুর তাকে একটা নতুন শব্দ গঠন করে, সেটাই হলো কি উপসর্গ। এবং উপসর্গের কোনো নিজস্ব অর্থ থাকে না, তাই তারা অর্থযুক্ত শব্দ নয়, তবে তা ধাতুর পূর্বে বসলে ধাতুর অর্থের পরিবর্তন ঘটিয়ে দেয়। সংস্কৃত ভাষায় মোট 20টি উপসর্গ রয়েছে। যেমন ধরো অধিকার, প্রতিকার। এই যে অধি কথাটা বসলো, সেই ধিক্কারটাকে সমস্ত মানে টোটালি চেঞ্জ করে দিল, এই জন্য এটা হয়ে গেল কি উপসর্গ। যেমন ধরো কোন কোন উপসর্গ থাকে, যে 20টি উপসর্গ থাকে সেগুলি হলো অপ, অব, অধি, অতি, অপি, অভি, অনু, আ, উদ, তারপরে উপ, প্র, পরা, নির, নি, দূর, বি, সু, সম, পরি, প্রতি। এই জিনিসগুলি যদি তুমি একসঙ্গে মনে রাখতে যাও তাহলে এটা বিরাট ব্যাপার হয়ে যায়। তো এগুলিকে শুধু একবার দেখে নিলে হয় কি অপ, অব, অধি, অতি, অপি, অভি, অনু, আ, ঠিক আছে, সব অ দিয়ে চলে গেল। তারপরে উদ, উপ, প্র, পরা, নির, নি, দূর, বি, সু, সম, পরি, প্রতি। এই 20টা হলো উপসর্গ। সংস্কৃত ভাষায় 20টা উপসর্গ থাকে বা সংস্কৃত ভাষায় 20টা উপসর্গ থাকে। যেমন অধিকার, প্রতিকার, এমন আরো অনেক কি থাকবে উদাহরণ আছে যেগুলি তোমাদেরকে কি করে নিতে হবে। এমন অনেক উদাহরণ থাকবে যেগুলি তুমি, যেমন ধরো আকার হতে পারে, অপকার হতে পারে, পরিষ্কার হতে পারে, অধিকার হতে পারে, তার পরিহার হতে পারে, প্রহার হতে পারে, সংহার হতে পারে, অপহরণ হতে পারে। বিভিন্নভাবে সহজ কথায় এই কথাগুলি যদি সামনে থাকে
থাকে তাহলেই সেটা হয়ে যাবে কি সংস্কৃত ভাষায় উপসর্গ। বিশেষত বাংলা উপসর্গগুলো বিশেষণ, মানে এবার আমরা সংস্কৃত উপসর্গ সম্পর্কে জেনে গেলাম। সংস্কৃত উপসর্গ 20টা থাকে এবং সেটা কিভাবে বসে সেই সম্পর্কে আমরা জানলাম। এবার আমাদের আসতে হবে বাংলা উপসর্গ। না, বাংলা উপসর্গ কি এবং বাংলা উপসর্গ বলতে কি বোঝায় বা বাংলা উপসর্গ কোনগুলি সেগুলি আমাদের জানা দরকার। বিশেষত বাংলা উপসর্গগুলি বিশেষণ বা বিশেষ্যের পূর্বে বসে। যেমন ধরো অবহেলা, নারাজ, ভরপেট, বিদেশ, রামদা, রামধনু, এগুলি কি বলা হয় যে বাংলা উপসর্গতে। বাংলা উপসর্গগুলি কোথায় বসে? সাধারণত বিশেষণ বা বিশেষ্যের পূর্বে বসে। তাহলে বিশেষণ বা বিশেষ্যের পূর্বে বসে এগুলি হলো কি বাংলা উপসর্গ। আবার বাংলা উপসর্গগুলি আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে বাংলা উপসর্গগুলি কোনগুলি। যেমন ধরো অ, আ, না, নি, নির, ভর, সু, কু, বি, হা, স, রাম। ঠিক আছে, এই যে এগুলি হলো কি বাংলা উপসর্গ, মানে সর, সরয়া, না, নি, নির, ভর, সু, কু, বি, হা, স, রাম, এগুলি হলো কি বাংলা উপসর্গ। এগুলি এইভাবে মনে রাখতে না পারলে একবার দেখে নেবে, তাহলে দেখবে সেগুলি দেখে নেবে, বা যে এক্সাম্পলগুলি দেওয়া আছে সেই এক্সাম্পলগুলি একটু পড়ে নেবে। যেমন ধরো নারাজ, না এসেছে সামনে, ভরপেট, ভর এসেছে সামনে, বিদেশ, বি এসেছে সামনে, রামদা, রা এসেছে সামনে, রামধনু, রাম এসেছে সামনে। এই দেখো রাম, রাম কথাটা আছে বাংলা উপসর্গের মধ্যে। রাম আছে, স আছে, হা আছে, বি আছে, কু আছে, নির আছে, নি আছে, না আছে, এমন অনেক উদাহরণ হতে পারে যেগুলি তোমাদের বাংলা উপসর্গের মধ্যে ব্যবহার করা হয়। আর সংস্কৃত উপসর্গগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। তাহলে বাংলা উপসর্গের মধ্যে যেগুলি ব্যবহৃত হয় সেগুলি সম্পর্কে আমি তোমাদেরকে বললাম। যেমন ধরো অবেলা, আকাজ, তারপর নারাজ, নাবালক, নিখুঁত, নির্ভেজাল, ভরপেট, সুনাম, কুকথা, কুদিন, কুকর্ম, বিদেশ, বিভেদ, হাবাতে, হাগরে, সলাজ, সজুরে, রামদা, রামধনু, রামছাগল। এই যে রাম কথাটা আছে সেটাও কি বাংলা অনুসর্গের মধ্যে পড়ে। তাহলে তোমাদের যদি সংস্কৃত অনুসর্গ আসে বা কোনো একটা শব্দ দেওয়া থাকে রামদা, শব্দটা কোন অনুসর্গের মধ্যে পড়েছে, অপশন দেওয়া থাকবে বাংলা, সংস্কৃত, তারপর হলো অনুসর্গ, এরকম ভাবে দেওয়া থাকবে, তাহলে আমাদেরকে দিতে হবে কি বাংলা। তাহলে সংস্কৃত উপসর্গে ধাতুর পূর্বে যুক্ত হয়, কিন্তু বাংলা উপসর্গ দেখা যায় যে ধাতুর বিশেষ্য বা বিশেষণের পূর্বে বসে। সংস্কৃত উপসর্গগুলি দেখা যায় সাধারণত ধাতুর পূর্বে যুক্ত হয়। ঠিক আছে, এখানে কোনো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া অব্যয় নেই, এখানে হলো ধাতুর পূর্বে বসে, সেটা হলো সংস্কৃত উপসর্গ। আর যেটা বিশেষত রামের বলতে নামের বিশেষ্য বা বিশেষণের আগে বসে সেগুলি হলো কি বাংলা উপসর্গ। ঠিক আছে, অর্থাৎ যেমন ধরো বিদেশ, দেশের আগে বসেছে কিন্তু, অর্থাৎ সেটা একটা বিশেষ্য পদ, বিশেষ্য পদের আগে যখন বসে তখন সেটা হয়ে যাবে কি বাংলা উপসর্গ। যেমন ধরো রামদা, ঠিক আছে, রামদা, দার আগে রাম বসেছে। যেমন ধরো ভরপেট, পেটের আগে ভর বসেছে। এই যে বিশেষ্যের আগে বসা, এটাই হলো কি বাংলা। অর্থাৎ বাংলা উপসর্গ বলতে ওই জিনিসকে বোঝানো হয়, এবং বাংলা উপসর্গ সাধারণত বিশেষ্যের আগেই বসে। ঠিক আছে, তোমরা ওইটা জেনে নেবে। তাহলে সংস্কৃত উপসর্গ ধাতুর পূর্বে যুক্ত হয়, কিন্তু বাংলা উপসর্গ ধাতুর বিশেষ্য বা বিশেষণের পূর্বে বসে। এবার হলো বিদেশি উপসর্গ। হ্যাঁ, বিদেশি উপসর্গ হলো আরবি ও ফারসি এবং ইংরেজি, এই তিনটাকে বলা হয় কি বিদেশি উপসর্গ। তো এই ভাষাগুলো সাধারণত আমরা ভালো করেই জানি, আরবি ও ফারসি এবং ইংরেজি, এগুলি হলো কি বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গটাকে আবার দুইটা ভাগে ভাগ করেছে, একটা হলো আরবি ও ফারসি আর একটা হলো ইংরেজি। বিদেশি, এই দুটোটাই কিন্তু বিদেশি। বিদেশির মধ্যে আবার দুইটা পার্ট, একটা হলো আরবি ও ফারসি আর একটা হলো ইংরেজি। আরবি ভাষার মধ্যে রয়েছে আম, ঘাস, খুশ, খড়, বে, বদ, না, ফি, হয়। ঠিক আছে, এগুলি হলো কি আরবি এবং ফারসির মধ্যে। আবার বলছি আম, ঘাস, খুশ, ঘর, বে, ভদ, না, ফি, হয়, এগুলি হলো কি আরবি কি উপভাষা। এবং ইংরেজি উপভাষা হলো হেড, ফুল, হাফ, মিনি, এগুলি হলো ইংরেজি উপভাষা। তাহলে তোমাদের নিশ্চয়ই যে আরবি এবং ফারসি, আমি আবার একটা যদি বইয়ের ভাষায় তুমি এটাকে লিখে যে বিদেশি উপসর্গ কাকে বলে বা বিদেশি উপসর্গ বলতে কি বুঝো,
আরবি, ফারসি, ইংরেজি প্রভৃতি বিদেশি ভাষার কয়েকটি শব্দ বাংলা ভাষার উপসর্গ রূপে যখন ব্যবহৃত হয়, যদিও শব্দগুলি বিশেষ ও বিশেষণ পদের পূর্বে বসে, বিদেশ থেকে আগত বলে এই শব্দগুলিকে বিদেশি শব্দ বলা হয়। মানে সাধারণত বিদেশ থেকে আগত বলে এই শব্দগুলিকে বিদেশি শব্দ বলা হয়। যেমন ধরো আমদানি, আদমি, ঘাস আদমি, ঘুষ মেজাজ, হেডমাস্টার, হেড অফিস, আম আদমি। এই যে আম কথাটা ব্যবহৃত হলো সেটা কোথা থেকে আসলো? বিদেশ থেকে আসলো, আরবি অথবা ফার্সি থেকে এসেছে, এই জন্য সেটা হলো আম আদমি। তারপর হলো খাস আদমি, খাস কথাটাও কোথা থেকে আসলো? আরবি বা ফারসি থেকে, এই জন্য এটা কি আরবি বা ফারসি ভাষার মধ্যে বিদেশি শব্দের মধ্যে পড়ে। কুশ মেজাজ, হেডমাস্টার, হেড অফিস, হেড যে কথাটা সেটা ইংরেজি ভাষা থেকে এসেছে। এই যে ইংরেজি বিদেশ থেকে আসা, এগুলিকে বলা হয় কি বিদেশি শব্দ। তাহলে তোমরা বিদেশি শব্দ সম্পর্কে আরো যদি তোমরা উদাহরণ নিতে চাও বা আরো যদি উদাহরণ সম্পর্কে জানতে চাও, তাহলে আমি তোমাদেরকে আরো অনেকগুলি উদাহরণ দিতে পারবো। যেমন ধরো কাশ তালুক, কাশ জমি, কাশমহল, কুশ মেজাজ, কুশ কবর, কুশ গল্প, গড় মিল, গড় হাজির, গড় রাজি। তাছাড়াও রয়েছে যেমন ধরো বদভ্যাস, বদমেজাজ, বদনাম, নাবালক, তারপর নাচুর বান্দা, ফি বছর, হরেক, হরদম, তারপর হলো হেডমাস্টার, হেড অফিস, ফুল বাবু, ফুল শার্ট, ফুল টাইম, হাফ ইয়ারলি, হাফ টাইম, হাফ বেতন, মিনিবাস, মিনি বুক। এই যে শব্দগুলি সেগুলি হলো কি সবগুলি বিদেশি শব্দ এবং বিদেশি শব্দ থেকে এগুলি গ্রহণ করা হয়েছে, এই জন্য এগুলিকে বলা হয় বিদেশি শব্দ। তারপর হলো অনুসর্গ। অনুসর্গ বলতে বোঝায়, যেমন ধরো এবার ধরো অনুসর্গ, তাহলে আমরা উপসর্গ সম্পর্কে জানলাম, এবার অনুসর্গ সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা অনুসর্গ কাকে বলে আগে ওই জিনিসটা জানি। কোনো বাক্য যে অব্যয়, বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে বিভক্তি রূপ ধারণ করে এবং সেই বিশেষ্য পদ বা সর্বনাম পদকে কোনো বিশেষ কারকের মর্যাদা প্রদান করে, সেই অব্যয়কে অনুসর্গ বলে। ঠিক আছে, তাহলে অনুসর্গ বলতে কি বুঝো? আমি যদি আবার একটু স্পষ্টভাবে তোমাদের বুঝিয়ে দিই, সেটা হলো কোনো বাক্য যে অব্যয় বিশেষ্য পদ বা সর্বনাম পদের পরে বসে, অব্যয় বিশেষ্য পদ এবং সর্বনাম পদের পরে বসে এবং বিভক্তি রূপ ধারণ করে এবং সেই বিশেষ্য পদ বা সর্বনাম পদকে কোনো বিশেষ কারকের মর্যাদা প্রদান করে, সেই অব্যয়কে অনুসর্গ বলে। যেমন ধরো অনুসর্গের মধ্যে হতে পারে দ্বারা, দিয়ে, দিয়ে হইতে, দিয়া, দিয়ে হইতে, থেকে, এই যে সন্ধানে, এই যে শব্দগুলি ব্যবহৃত হয় সেগুলি হয় কি অনুসর্গ। তাহলে অনুসর্গ সাধারণত বিভক্তি হিসাবে ব্যবহৃত হয় এবং ওই জালানার দ্বারে বসে আছে, যেমন ধরো একটা শব্দ ওই জালানার দ্বারে বসে আছে, জালানার দ্বারে বসে আছে, এই যে জায়গাটা পরিবর্তন হলো, এখানে কোন এই জালানার দ্বারে বসে আছে, মানে ওই জালানার দ্বারে যে বসে আছে, ওই জালানার দ্বারে বসে থাকার ক্ষেত্রে যে পরিবর্তনটা হলো, এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো ধারে, এই যে ধারে বসে আছে। ঠিক আছে, এই যে ধারে কথাটা ব্যবহার হলো, এটাই হলো কি অনুসর্গ। সেই অনুসর্গকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হলো নাম অনুসর্গ, একটা হলো ক্রিয়া অনুসর্গ। নাম অনুসর্গকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, একটা হলো তদ্ভব, তৎসম, বিদেশি বা দেশি। তদ্ভব, তৎসম, বিদেশি বা দেশি। তদ্ভবের মধ্যে আছে আগে, পিছে, কাছে, দূরে, বিনা। তৎসমের মধ্যে আছে অপেক্ষা, জন্য, সঙ্গে, অগ্রে। এবং বিদেশির মধ্যে আছে বদলে, বাদে। ঠিক আছে, তবে, বদলে, বাদে, তবে, বদলে, বাদে, এগুলি হলো কি সবগুলি বিদেশি আর অনুসর্গ। অনুসর্গের মধ্যে যে যে তদ্ভব অনুসর্গ, তৎসম অনুসর্গ এবং দেশি বিদেশি অনুসর্গ, এগুলির মধ্যে কি কি ভাবে ব্যবহার হয়, তোমাদের অবশ্যই প্রশ্ন থাকবে যে এগুলি আসতে পারে কিভাবে। হ্যাঁ, এগুলি একটা লাইন দেওয়া থাকবে, লাইনের প্রশ্নটার মধ্যে একটা দাগ দেওয়া থাকবে এবং এটা কোন অনুসর্গের মধ্যে পড়েছে সেটা তোমাদের দিয়ে দিতে হবে। তাহলে অনুসর্গ সম্পর্কে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। সেই অনুসর্গকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো নাম অনুসর্গ, একটা হলো ক্রিয়া অনুসর্গ। ক্রিয়া অনুসর্গ আবার দুটি ভাগে বিভক্ত, একটা হলো সাধু, একটা হলো চলতি। এবং এই অনুসর্গ তদ্ভব, তৎসম এবং বিদেশি, এই অনুসর্গ নিয়ে আমি পরের ক্লাসটা করব, তোমরা অবশ্যই দেখবে। এই অনুসর্গের মধ্যেও আরো কিছু কথা রয়েছে, সেই কথাগুলো আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো। তাহলে আমি আবার অনুসর্গটা একবার তোমাদের বলে দিচ্ছি স্পষ্ট করে।
কোনো বাক্য যে অব্যয় বিশেষ্য পদ বা সর্বনাম পদের পরে বসে বিভক্তি রূপ ধারণ করে এবং সেই বিশেষ্য পদ বা সর্বনাম পদকে কোনো বিশেষ কারকের মর্যাদা প্রদান করে সে অব্যয়কে বলা হয় অনুসর্গ। এই যেমন ধরো দ্বারা, দিয়ে, হইতে, হতে, থেকে, জন্য, সন্ধানে, এই যে কথাগুলি বা ওয়ার্ডগুলি ব্যবহার করা হচ্ছে এগুলি হলো কি অনুসর্গ। অনুসর্গ সাধারণত বিভক্তি হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন ধরো ওই জানালার দ্বারে বসে আছে, এমন অনেক এক্সাম্পল রয়েছে, আমি একটা তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে দ্বারে কথাটা হলো কি অনুসর্গ। সেই অনুসর্গকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো নাম অনুসর্গ, একটা হলো ক্রিয়া অনুসর্গ। নাম অনুসর্গকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হলো তদ্ভব, তৎসম এবং দেশি বা বিদেশি। তদ্ভব শব্দের মধ্যে রয়েছে আগে, পিছে, কাছে, দূরে, বিনা। আর তৎসম শব্দের মধ্যে রয়েছে অপেক্ষা, জন্য, সঙ্গে, অগ্রে। আর বিদেশের মধ্যে রয়েছে তবে, বদলে, বাদে। এবং ক্রিয়া অনুসর্গের মধ্যে রয়েছে সাধু, চলিত। এই যে বিষয়টা উপসর্গ এবং অনুসর্গ, সেই উপসর্গ এবং অনুসর্গ সম্পর্কে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে আমি তদ্ভব, তৎসম এবং বিদেশি শব্দ সম্পর্কে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ক্লাসটা কেমন লাগলো তার জন্য অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে। নমস্কার।